জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। জগন্নাথদেবকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। এবং আমি এখন দাঁড়িয়ে আছি হাটুগাড়া। এই হাটুগাড়া এই কারণে বলা হয়, যেহেতু এখানে নিত্যানন্দ প্রভুর মা যখন গঙ্গা স্নান করতে চেয়েছিলেন, তখন নিত্যানন্দ প্রভু 7টা নদী 7টি সমুদ্রকে এখানে আহ্বান করেছিলেন। আহ্বান করার পরে তেনারা এখানে এসেছিলেন। আসার পরে নিত্যানন্দ প্রভুর মা পদ্মাবতী দেবী এখানে স্নান করেছিলেন। জায়গাটা দেখুন। শুভ সকাল। আজকে হলো বৃহস্পতিবার, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার শহর তথা খান্ডি বাস স্ট্যান্ডে। আর আজকে আমি যাব আমার শহর খান্ডি থেকে বীরচন্দ্রপুর। যেহেতু আগামীকাল দোল পূর্ণিমা, দোল উৎসব। আজকে হলো 28শে ফাল্গুন 1431 বাংলা, ইংরাজি হলো 13ই মার্চ 2025। ঠিক আছে। তো আমি বিশ্বজিৎ, আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমার জার্নি খান্ডি থেকে বীরচন্দ্রপুর। আর খান্ডি থেকে বীরচন্দ্রপুর আমি যাব বাসে। যেহেতু আরেকটা বিষয় হচ্ছে, আমাদের খান্ডিতে রেলের কোনো যোগাযোগ নেই। তো খান্ডি থেকে যেখানে আমরা যাই, বাসে যাই। তো বাসে আমার ভাড়া পড়লো খান্ডি থেকে বীরচন্দ্রপুর পর্যন্ত 45 টাকা। আর খান্ডি থেকে বীরচন্দ্রপুর পর্যন্ত আমার এই রাস্তা হলো মাত্র 31 কিলোমিটার। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। এই সামনে যেটা লেগে রয়েছে হলুদ রঙের, এই বাসে যাব। এই হলো আমার বাস। আর এই হলো সকালকার আমাদের খান্ডি বাস স্ট্যান্ডের ভিউ। সকালকার একটি অসাধারণ ভিউ আমাদের খান্ডি বাস স্ট্যান্ডে। তো চলুন তাহলে এবার বাসে ওঠা যাক। এই হলো আমাদের বাস, রামপুরহাট, বহরমপুর। এবার আমি বাসে উঠব। এই হলো আমার সিট নাম্বার 35। আর এই যে আমার সিট, আমি এবার এই সিটে বসবো। অবশেষে আমি এবার আমার গাড়ির সিটে বসলাম। আর এই বাসের এই খান্ডি বাস স্ট্যান্ড থেকে ছাড়ার সময় হলো 8:30 সকাল। তো এবার আমাদের বাস ছাড় অপেক্ষায়, ছাড়লে এবার আমরা রওনা হব। অবশেষে আমাদের ড্রাইভার সাহেব উঠে পড়েছেন এবং গাড়ি ছেড়ে দিয়েছেন। আমাদের গাড়ি এবার খান্ডি বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। বাকি কথা রাস্তায় হবে। বীরচন্দ্রপুর যাচ্ছি, এবার কি দেখবো ঘুরবো আপনাদের সঙ্গে তো কিছুই শেয়ার করিনি। তো বলি, বীরচন্দ্রপুরে আমি দেখবো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, দেখবো জগন্নাথ মন্দির, দেখবো বাঁকারাই মন্দির, দেখবো হাটুগাড়া। তো সমস্ত সাইট সিন আমিও দেখবো এবং আপনাদেরকেও সব কিছু ঘুরে দেখাবার চেষ্টা করবো। তো আপনারা যেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমরা এখন এসে পৌঁছালাম কুলি বাস স্ট্যান্ডে। আর কুলি হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু এর আগের যে ভিডিওটি বানিয়েছিলাম আমি কলেশ্বরের ভিডিও, সেটিতে আপনাদেরকে বলেছিলাম যে কুলি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তো আমি আবার বলছি,
যে কুলি হলো একটা এমন জায়গা যে কুলি থেকে আপনারা নগর, শেরপুর, রামপুরহাট যেতে পারেন, তারপরে মালদা হয়ে আপনার শিলিগুড়িও যাওয়া যায়। আবার আপনার আরেক দিক দিয়ে যাওয়া যায় ফুটিসাঁকো হয়ে, তারপরে কিন্নাহার হয়ে বোলপুর, বর্ধমান এবং আপনার বর্ধমান হয়ে কলকাতাও যাওয়া যায় বাসে কিন্তু। আর সোজা আপনার যাওয়া যায় সাঁইথিয়া, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, এটা যাওয়া যায় সোজা রাস্তায়। কুলি হলো এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এই বাসটা কুলিতে একরকম প্রায় ভর্তি হয়ে গেছে, যেহেতু কালকে হচ্ছে আপনার দোল পূর্ণিমা, তো সেই উপলক্ষে বাসটা একরকম প্রায় ভর্তি, সিট একটাও খালি নেই। তো চেষ্টা করছি একটু দেখাবার। হ্যাঁ, পয়সা দিয়ে দিচ্ছি। অবশ্য আমি এখন সিটের মধ্যে বসে আছি, সিট থেকে বসে হাত তুলে যতটা পারলাম দেখাবার একটু চেষ্টা করলাম। আর যেহেতু কালকে হোলি আপনাদেরকে একটু আগে বললাম, আর ওখানে ভগবানের সঙ্গে মানে আরও যারা সব ভগবানের কাছে যত সব ভক্তরা আসেন আর কি, তো সবারই সঙ্গে থেকে একসঙ্গে হোলি খেলার একটা মজাই আলাদা। তো কালকে হোলি, তা আমি আর আগামীকালকে যাওয়ার চেষ্টা করলাম না, আমি আজকেই যাওয়ার চেষ্টা করছি। যেহেতু কারণ হোলির দিনে হয়তো সব জায়গায় ঠিক মতন ঢুকতে পারবো কিনা বা সব জায়গায় আমাকে ঢুকতে দেবে কিনা সেটাও ঠিক জানি না, তো দেখা যাক কি হয়। আমাদের বাস এবার কুলি বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। অবশেষে বাস আমাকে নামিয়ে দিল বিশ্বচন্দ্রপুর বাস স্ট্যান্ডে। তো আমি এখন বিশ্বচন্দ্রপুর বাস স্ট্যান্ডে নামলাম। এরপরে একটু কিছুটা রাস্তা পায়ে হেঁটে আমি যাব জগন্নাথ মন্দির, তারপরে বাকি সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের গেটের সামনে, আর এই হলো সামনে জগন্নাথ মন্দিরের গেট। আমি এখন এই গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করব। এই হলো মন্দিরের গেট। জগন্নাথ মন্দির ঢোকার আগে প্রথমে একটি দেখতে পেলাম এখানে পাতাল শিব মন্দির। তো প্রথমে এই মহাদেবকে দর্শন করব, তারপর আমরা জগন্নাথ মন্দির যাব। এটা হলো পাতাল শিব, আপনারা দর্শন করুন। আমি ওখানে দর্শন করলাম, আমাকে খুব ভালো লাগলো। এবার আমরা যাব জগন্নাথ মন্দিরের দিকে। আর এইটি হলো প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের গেট। তবে এবার আমরা এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। এই সামনে একটি রয়েছে গরুদেবের মূর্তি বা গৌরপক্ষী। এই হলো সিঁড়ি, এই সিঁড়ির ওপর দিয়ে যাব। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে নানান রকম গুরুদেবদের বা এই মন্দিরের সদস্যদের এখানে ছবি করে রাখা রয়েছে। এই হলো মন্দিরের ভেতর। এখানে একটি ঝাড়বাতি লাগানো রয়েছে, উপরকার সিলিংটি সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সামনে হলো অবশ্যই জগন্নাথ দেব।
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। এবার এই মন্দিরের চতুর্দিকটা আমরা একটু পরিক্রমা করব। এই যে এইটা দিয়ে যাব বাইরে। আরেকটা কথা, এখানকার জগন্নাথ মন্দির কীভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্বন্ধে আপনাদের সঙ্গে দু চারটে কথা আমি আলোচনা করব। তো শোনা যায় যে এই বিচন্দ্রপুর হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এবং ওনার পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত এবং মাতা হলেন পদ্মাবতী দেবী। তো নিত্যানন্দ প্রভুর মায়ের একবার খুব ইচ্ছা হয়েছিল যে আমি জগন্নাথ দেবকে দর্শন করব। তো তিনি নিত্যানন্দ প্রভুর নয়নের দ্বারাই জগন্নাথ দেবকে এখানে দর্শন করেছিলেন। তো এটা বহু বছর আগেকার কথা, হয়তো হাজার হাজার বছর আগেকার কথা হবে। তো তারপরে এখানে পুনরায় এখন যে নতুন মন্দিরটি স্থাপন করা হয়েছে সেটিকে এখানে করেছিলেন। এই মন্দিরের যিনি পরিচালক তিনি হলেন শ্রী অনন্ত দাস বাবাজি মহাশয়, যিনি এই মন্দিরের এখন বর্তমান পরিচালক। তো উনি হলেন আমার এখন বর্তমান দীক্ষাগুরু। উনি এখানে সবাইকে দীক্ষাও দেন, ভালো মানুষ। তো উনি এই মন্দিরটিকে আবার নতুন করে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। আপনার উড়িষ্যা থেকে মিস্ত্রি এনে পুরীর জগন্নাথ মন্দিরটি ঠিক যেরকম আছে মানে ওই রকমভাবে এই মন্দিরটিকে আবার মানে নতুন করে পুনরায় নির্মাণ করা হয়। যতদূর 2012 কি 13 সালে মন্দিরটিকে নতুন করে আবার প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার মন্দিরটি চতুর্দিক ঘুরে দেখব। এখানে একটি গুরুদেবের মূর্তি রয়েছে, জানি না এনার নামটা ঠিক আমি সরি, পাশে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা মাধব চরণদাস। এই হলো মন্দির, এই হলো মন্দিরের চূড়া। মন্দিরটি অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে মন্দিরটি। এখানে রয়েছে একটি বিমলা মাতার মূর্তি। মন্দিরের গায়ে নানান রকম মানে কারুকার্য করা রয়েছে। এদিকে মন্দিরের চূড়া, এ পাশেও নানান রকম কারুকার্য এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের চতুর্দিকের পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত জায়গা, পরিবেশটাও ভালো। এই পাশে রয়েছে লক্ষ্মী মাতার মন্দির। এই হলো জগন্নাথ মন্দিরের চতুর্দিক। এই যে এসব জায়গায় নানান রকম কারুকার্য করা রয়েছে। জায়গাটিও অসাধারণ। আপনারা আসবেন, যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন। আর চাইলে আগামীকাল যেহেতু মানে হোলি আছে, দোল পূর্ণিমা, সেই উপলক্ষেও আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। তো এরপরে আমরা যাব বাঁকারায়ের মন্দির। জগন্নাথ দেবকে দর্শন করলাম, দর্শন করা হলো। আগে আপনাদেরকে বলেছিলাম যে বাঁকারায়কে দর্শন করতে যাব। তো যাই হোক, জগন্নাথ দেবকে দর্শন করার পরে আমাদের এই জগন্নাথ মন্দিরের যে একটু আগে বলেছিলাম যে এই জগন্নাথ মন্দিরের যিনি পরিচালক, তো উনি হচ্ছেন আমাদের দীক্ষাগুরু, আগেই বলেছি। তো গুরুদেবের সঙ্গে দেখা করলাম, এখানে প্রসাদ খেলাম, ভালো লাগলো খুবই। গুরুদেবের পায়ে মানে চরণে প্রণাম করলাম, মনটা খুব ভালো লাগলো। তো কথায় কথায় আমি এখন চলে এসেছি বাঁকারায় মন্দিরের কাছে। এই সামনেই হলো
বাঁকারায় মন্দিরের গেট। এটি হলো বাঁকারায় মন্দিরের গেট। এবার এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। এই হলো বাঁকারায়ের মন্দির। এইটি হলো বাঁকারায় মন্দিরের চূড়া, আর এই হলো এখানকার নাট মন্দির। তো আপনাদেরকে আরেকটা কথা আমি বলি, যেহেতু এই বাঁকারায় মন্দিরের ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা মানে অ্যালাউ নেই। আর যেহেতু আমি খুব দুঃখিত যে আমি আপনাদেরকে বাঁকারায়কে দর্শন করাতে পারলাম না, যেহেতু ভিডিও এখানে করা যাবে না, নিষেধ আছে। আর আরেকটা কথা শোনা যায় যে বাঁকারার ভিডিও করলে নাকি মানুষের ক্ষতি হয়। তো কি করে এখানে দেখানো যাবে সেটা সম্ভব হলো না, আমি দেখাতে পারলাম না। তো এই বাঁকারার মন্দিরের সম্বন্ধে যদি কিছু দু চারটে কথা বলি শুনুন। এই যে বাঁকারার মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর দ্বারা এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা হয়। আর এই মন্দিরটির বয়স অনুমান করা যায় যে প্রায় 500 থেকে 550 বছর বয়স হবে এই মন্দিরটি। আর নিত্যানন্দ প্রভু যখন তার দেহত্যাগ করেছিলেন, তো ওনার দেহত্যাগ করার পরে ওনার আত্মাটি এসে এইখানে বাঁকারায়ের সঙ্গে বিলীন হয়ে যান। তো এখানে বাঁকারায়ের যেটুকু শোনা যায় যে পাশাপাশি দুজন স্ত্রী আছে, এখন ওনাদের নামটা আমার ঠিক বসুদেব আর জাহ্নবী। আচ্ছা, ওনার দুই স্ত্রীর নাম হচ্ছে বসুদেব আর জাহ্নবী। এই দুই স্ত্রী, এটা হচ্ছে মাহাত্ম। তো ওনার যে দুই স্ত্রী আছে সাক্ষী স্বরূপ ওনার দুই পাশেই থেকে গেল। তো এরপরে আমরা আবার যাব শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। কোন টিভি এটা? এখানে জগন্নাথ দেবকে দর্শন করলাম, বাঁকারায়কে দর্শন করলাম। এবার একটু আগে বললাম যে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান যাব। তো আমি এবার এখান থেকে বাইরে বেরোবো। বেরোনোর পরে একটা টোটো করব। টোটো করার পরে তারপরে ঘুরবো, যেহেতু সবটা তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। দেখা যায় একটা যদি টোটো পাই। তো যাক, অবশেষে আমি একটা এখান থেকে টোটো পেলাম। তো এই টোটোটি এখান থেকে আমি রিজার্ভ করলাম, যেহেতু আমি একা। এবার আরও যেসব সাইড সিনগুলো আছে সেগুলোকে আমি এবার ঘুরবো বা আপনাদেরকেও ঘুরে আমি দেখাবো। আমাদের টোটো এবার বিচন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। তো এই হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের গেট। এই গেটের ভেতর দিয়ে আমরা এবার প্রবেশ করব। হ্যাঁ, এইটি হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের জায়গা বা এই গেটটির ভেতর দিয়ে আমরা এবার ভেতরে যাব। ভেতরটা খুব সুন্দর। এখানে তো অলরেডি লেখা রয়েছে মোবাইল ক্যামেরা জমা দিতে হবে, মানে এখানে মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যাবে না। এই যে এইটি হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো এখানে ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া যাবে না বা নিষিদ্ধ আছে। আর এই মন্দিরটা অনেকটা বেলুড় মঠের মতন দেখতে। তো আমার আর কিছু করার নেই, যেহেতু এখানে কোনো কিছু ঘুরে আর দেখানো যাবে না, যেহেতু সবটাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। তো যেখানে নিষিদ্ধ করা আছে সেখানে তো আর বেশি কিছু করা যায় না। তো
ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এই পাশে একটি পুকুর রয়েছে, কিন্তু পুকুরের আশেপাশে এখন গাছপালা হয়ে গেছে, যা ঠিকভাবে দেখানো যাচ্ছে না। এখানেও একটি দোকান রয়েছে, তুলসীর মালা বা যাবতীয় সামগ্রী এখান থেকে আপনারা নিতে পারবেন। মন্দিরের বাইরেও নানান রকম দোকানপালা রয়েছে, এখানে চায়েরও দোকান আছে। আচ্ছা, তো এবার আমরা যাব গৌরিয়া মঠ, পঞ্চপাণ্ডবতলা, তারপরে হাটুগাড়া। চলুন তাহলে যাওয়া যাক। রাধা গোবিন্দের মন্দির। শ্রীকৃষ্ণ ভগবান জয় শ্রীকৃষ্ণ। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাটুগাড়া। এই যে হাটুগাড়া এই কারণে বলা হয়, যেহেতু এখানে নিত্যানন্দ প্রভুর মা যখন গঙ্গা স্নান করতে চেয়েছিলেন, তখন নিত্যানন্দ প্রভু 7টা নদী 7টি সমুদ্রকে এখানে আহ্বান করেছিলেন। আহ্বান করার পরে তেনারা এখানে এসেছিলেন, আসার পরে নিত্যানন্দ প্রভুর মা পদ্মাবতী দেবী এখানে স্নান করেছিলেন। জায়গাটা দেখুন, এই হলো সেই জায়গা, বাঁকা রায়ের অন্তর্ধান স্থল, জানকুণ্ডু হাটুগাড়া আশ্রম। এখানে যাবতীয় তথ্য বাংলা এবং ইংরাজিতে সুন্দরভাবে লেখা রয়েছে। আর এই হলো সেই জল, যেখানে সপ্ত নদী এবং সপ্ত সমুদ্র এখানে আছেন মিলিতভাবে। আর এই যে জলের মাঝখানে যে আপনারা চূড়াটি দেখতে পাচ্ছেন, এটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় এটিকে দেখতে পাওয়া যায়, কোনো সময় এটি আপনার ডোবে না। একটু জল হাতে করে নিয়ে মাথায় নিলাম, নিজেকেও খুব ভালো লাগলো। এরকম একটি জায়গা আসতে পেরেছি, যেহেতু প্রভুর জায়গায়। এখানকার চতুর্দিকটা খুব সুন্দর। আর এই পাশে একটি নতুন আবার মন্দির এখানে তৈরি হচ্ছে, রাধা গোবিন্দ মন্দির। তো এই পাশেই যে দেখালাম একটি রাধা গোবিন্দ মন্দির এখানে তৈরি হচ্ছে, তা এই মন্দির সম্বন্ধে এখানে যিনি দাদা আছেন, তো এই দাদার মুখ থেকে আমি 2-4টে কথা শুনে নেব। জয় শ্রীকৃষ্ণ। আমি হচ্ছি এই মন্দির নির্মাণ কমিটির একজন সদস্য। তো আপনারা হাটুগাড়া তো দর্শন করলেন, তো পাশে একটা গোপাল মন্দির দেখলেন। মন্দিরটা প্রায় 500 বছর ধরে কিন্তু এই টিনের ভেতরেই আছে। তো আমরা তো এসি ঘর, এসি বাড়িতে বাস করি, কিন্তু ভগবান এখনো টিনের চালে পড়ে আছে। তো আমরা চেষ্টা করছি ভগবানের একটা নতুন মন্দির তৈরি করতে, আর কাজও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মাঝখানে আমাদের অর্থের সংকটের জন্য কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে, প্রায় 6-7 মাস হলো বন্ধ হয়ে পড়ে আছে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে, এই দাদা ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে একটাই আবেদন আমাদের, আপনারা যেমন পারবেন আমাদের ভগবানের মন্দিরের জন্য একটু করে সাহায্য করুন। আপনাদের কাছে আমরা সাহায্য পাচ্ছি, বেশি না, একটা করে যদি দান করেন ভগবানের মন্দিরে, তো এই নির্মাণ কার্য আবার চালু হবে। তো আসুন, শ্রীকৃষ্ণ ভগবান মন্দিরের জন্য একটু করে সাহায্য করুন। ভগবান আপনাদেরকে সব কিছু দিয়েছে, আগেও স্বয়ং উনি আপনাদেরকেই চালাবেন। তো ভগবানের মন্দির আপনারা ছাড়া আবার কে করবেন? তো আসুন, ভগবানের মন্দির করতে একটু করে সাহায্য করুন। দাদার ভিডিওতে আমাদের কিউআর কোড দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা ওনার মাধ্যমে দান ভিক্ষা পাঠাতে পারেন। এবং দাদা ভাইয়ের ভিডিওটা সকল হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করুন, যারা এই ভিডিও দেখে তারাও ভগবানের মন্দিরের জন্য সাহায্য পাঠাতে পারে। এটাই আমার বলা। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখুন। তো এই দাদার মুখ থেকে সবে শুনলেন যে এই রাধা গোবিন্দ মন্দিরটি যিনি এখানে এই যে পাশে আপনার টিনের ঘরে রয়েছে, সেটিকে একবার দেখায়। শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির হচ্ছে, আপনাদের দানের মাধ্যমে যে রাধা গোবিন্দ আসেন ভগবানের মন্দিরের জন্য একটু করে এই সাহায্য করুন। মন্দিরের জন্য ভগবানের ওই মন্দিরে দান
দাদার মুখ থেকে তো সবই শুনলেন, বললেন তো আপনাদের যেটুকু সামর্থ্য হবে এখানে কিউআর কোডের ছবিটাও দেওয়া রইল, আপনারা যতটা পারবেন সাহায্য করবেন যাতে এই রাধা গোবিন্দ মন্দির বা স্বয়ং রাধা গোবিন্দ ওই টিনের ঘর থেকে উঠে এসে যেন এই মন্দিরে বিরাজ হতে পারে বা এখানে প্রতিষ্ঠিত হতে পারে। আসুন আমরা সবাই মিলে একটু সাহায্য করি, আমি আমার ক্ষমতা মতন একটু সাহায্য করলাম, আপনারা যতটা পারবেন সাহায্য করবেন। এরপরে আমরা যাচ্ছি গৌরিয়া মঠ, তারপরে আমরা যাব পঞ্চপাণ্ডব তলা। তো প্রথমে আমরা আগে গৌরিয়া মঠটাকে দেখে নিই, তারপরে পঞ্চপাণ্ডব তলা যাবো। নিধুবন নিত্যানন্দ মহাপ্রভু এখানে কিন্তু নাভিকুণ্ড পোতা আছে। এইটি হলো গৌরিয়া মঠের গেট। তো এবার আমরা এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। এখানে কিছু লেখা রয়েছে, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত শ্রী চৈতন্য সরস্বতী কৃষ্ণানুশীলন সংঘ। এই হলো মঠ, এটা সম্ভবত নতুন নির্মাণ হয়েছে বা হয়তো নতুন রং হয়েছে, খুব সুন্দর এটি। আর এখানটায় পাশে ভক্তবৃন্দদের থাকার জায়গা রয়েছে, বা এটি একটি হলো গেস্ট হাউস, এখানে আপনারা চাইলে এসে এখানে থাকতে পারেন। তো আমরা এবারেই গৌরিয়া মঠের ভেতরে প্রবেশ করব। তো আমি এখানেও খুব দুঃখিত, এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর ভেতরে আপনাদেরকে কিছু দেখাতে পাচ্ছি না। তো বিচন্দ্রপুরে যা দেখছি বেশিরভাগ মন্দিরে আপনার ক্যামেরা নিয়ে কোনো অ্যালাউ নেই, আর ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর আপনারা এই নিয়মটি যেন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তো আমাদের গৌরিয়া মঠ এবার দর্শন করা হলো, এবার আমরা যাব পঞ্চপাণ্ডব তলা। এখানে একটি মন্দির রয়েছে, এক চক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির, ও সেখানেও মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই। আর আমরা এখন এই রাস্তাটি ধরে যাব পঞ্চপাণ্ডব তলা। এই যে সামনে হলো পঞ্চপাণ্ডব তলা, এবার এখানটায় যাব। এখানেও লেখা রয়েছে ফটো তোলা ধূমপান করা নিষিদ্ধ, তবে এর বেশি ভেতরে আর ভিডিও করা যাবে না। আর এর বেশি আপনাদেরকে আমি আর ভেতরকার কিছু দেখাতে পারবো না, যেহেতু এখানে নিষিদ্ধ আছে। ভেতরে গিয়ে এখানকার যিনি পুরোহিত আছেন ওনার মুখ থেকে এই পঞ্চপাণ্ডবের তলার সম্বন্ধে সব কিছু জানলাম, শুনলাম। শোনা যায় যে এই জায়গাটিতে মহাভারতের কিছু কাহিনী এখানে জড়িয়ে রয়েছে। তো এখানে পঞ্চপাণ্ডব তাদের মাতা কুন্তিকে নিয়ে এখানে এসেছিলেন, এবং তাদের সঙ্গে ব্যাসদেবও এখানে এসেছিলেন, তিনি এখানে ছিলেন। আর এই জায়গাটিকে আপনার বৃন্দাবনে যেমন একটি নিধুবন রয়েছে, সেই মানে সেরকম এই জায়গাটিকেও একটি নিধুবন বলে মানা যায়, বা এটিও হলো একটি নিধুবন। আর আরেকটা কথা হচ্ছে যে এই গোটা যেটুকু এখানকার ঠাকুরমশাই বললেন বা যিনি পুরোহিত মশাই বললেন, যে এখানে যে ব্যাসদেবের মূর্তিটি রয়েছে গোটা ভারতবর্ষের বুকে কোনো জায়গাতেই নেই, কেবলমাত্র এই জায়গাটিতে ব্যাসদেবের মূর্তি রয়েছে। আর মহাভারতে উল্লেখিত আছে যে বকাসুর নামে একটি অসুর ছিল, যে অসুরটিকে প্রত্যেক দিন বাড়ি পিছু, মানে সেই যুগে বাড়ি পিছু প্রচুর পরিমাণে খাবার দিতে হতো, এবং বাড়ি পিছু একজন করে সদস্য সেই বকাসুরের কাছে দিতে হতো। সেই বকাসুর তাদেরকে ভক্ষণ করতো, সেই খাবারটিও ভক্ষণ করতো এবং সেই মানুষটিকে ভক্ষণ করতো। তো সেই বকাসুরটিকে ভীম বধ করেছিলেন এখানে। আর আরেকটা কথা শোনা যায় যে এইখানে রাত্রে কেউ বাস করেন না, বা রাত্রেও কেউ এখানে থাকেন না। যেমন বৃন্দাবনে আমরা নিধুবনে রাত্রে কেউ বসবাস করেন না, সবাই নিজের জায়গায় চলে যান, সেরকম এই জায়গাটিতেও রাত্রে কেউ থাকেন না বা কেউ ওখানে বাস করেন না। আর ভেতরে রাধা গিরিধারের মূর্তি রয়েছে, সেটিকেও দর্শন করলাম।
শোনা যায় নাকি রাত্রিবেলা এখানে রাধারানীর নূপুরের শব্দ শুনতে পাওয়া যায়। তো এটা আমাদের এখানে দর্শন করা হলো। এরপরে আমরা যাব ইস্কন মন্দির দর্শন করতে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বিচন্দ্রপুরের দর্শনীয় শেষ স্থান ইস্কন মন্দির। তো আমি এবারে ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই হলো ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ প্রভুপদ। এই মন্দিরের ভেতরে তার মূর্তি রয়েছে, কিন্তু এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে রয়েছে প্রসাদ কুপন কাউন্টার। এখানে প্রসাদের জন্য কুপন পাওয়া যায়। এইটি হলো ইস্কন মন্দিরের সামনেকার গেট। এই হলো গেট। গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। প্রথমে পাশে দেখে একটি এখানে দোকান রয়েছে, যেখানে ভগবানের নানান রকম ছবি বা এখানে নানা রকম বই, মানে নানা রকম সামগ্রী এখানে পাওয়া যায়। এলো ইস্কন মন্দির। এই সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠবো। এখানে একটি মহাভারতের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা এই ছবিটা দেখার পরে হয়তো অনেকটা জিনিস বা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছেন, বা হয়তো নিজেরাও ব্যাখ্যা করতে পেরেছেন। এইদিকে হলো ভেতরে প্রবেশ করার গেট। আমার এই অপর দিকেও একটি ভেতরে প্রবেশ করার গেট রয়েছে। এখানেও ইস্কন মন্দিরের ভেতরে ছবি করা যাবে না, যেহেতু এখানে ক্যামেরা নিয়ে ঢোকা কোনো অ্যালাউ নেই। কিছু করার নেই আমার, যেহেতু আপনাদেরকে এর আগের একবার বললাম যে এখানে কোনো মন্দিরেই ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো অ্যালাউ নেই। আর এই যে এই বিচন্দ্রপুরটি একচক্র ধাম, এই যে নামটি হয়েছে, এই নামের পেছনেও একটি কিন্তু মহাভারতের কাহিনী এর সঙ্গে জড়িয়ে আছে। কীরকম না, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেই সময় তো ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি বলেছিলেন যে হাতে কোনো অস্ত্র ধারণ করবেন না, আর তিনি ছিলেন অর্জুনের সারথি। এবার অর্জুনের ওপরে যখন গঙ্গাপুত্র ভীষ্ম বারবার আঘাত করছিল, সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধিত অবস্থায় বা রাগের অবস্থায় একটি ভাঙা রথের চাকাকে তিনি হাতে করে তুলেছিলেন। ওই ভাঙা রথের চাকাটি যখন ভীষ্মদেবকে মারার জন্য যখন তুলেছিলেন, তখন ভীষ্মদেব বলেছিলেন, হে প্রভু, আপনি তো বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে আমি কোনো অস্ত্র ধারণ করব না, আমি যেহেতু অর্জুনের সারথি হয়ে থাকব। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু শান্ত হওয়ার পরে তখন শেষ পর্যন্ত কি করেন, তখন বলেন যে আমি এই চাকাটি কোথায় ছুঁড়ে ফেলব। তখন অর্জুন হয়তো বলেন যে প্রভু তাহলে কোথাও ফেলে দেন বা নিচে রেখে দেন। তখন কি করেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই চাকাটিকে ওই কুরুক্ষেত্রর মাঠ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তো ছুঁড়ে ফেলার পরে সেই রথের চাকাটি এসে এই বিচন্দ্রপুরের মাটিতে পড়েছিল। সেই থেকে এই জায়গাটির নাম হচ্ছে বিচন্দ্রপুর একচক্র ধাম। তো সেই নাম তখন থেকে শুরু হলো, বা আজও এই জায়গাটিকে একচক্র ধাম হিসাবে সবাই বা এইটাই হচ্ছে এখানকার মান্যতা। তো আমি আপনাদেরকে যতটা পারলাম ইস্কন মন্দিরের সম্বন্ধে ব্যাখ্যা করে বললাম, বা আমার দিক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।
এর পাশেও চারিদিকে একটি বাগান টাইপের করা রয়েছে। আর এই সামনে শৌচালয় মহিলাদের জন্য, পুরুষদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা আছে। এই পাশে এইটা দিয়ে হয়ে যাচ্ছে আপনার পুরুষদের শৌচালয়। এর পাশেও একটি আবাসিক স্থান রয়েছে, ভক্তবৃন্দরা চাইলে এখানে এসে ঘর নিতে পারেন এবং নিয়ে এখানে থাকতে পারেন। তো এই বীরচন্দ্রপুর সম্বন্ধে আমি আপনাদেরকে যতটা পারলাম বোঝালাম, বা বীরচন্দ্রপুর সম্পর্কে ঘুরে ঘুরে যতটা পেরেছি দেখিয়েছি, আপনাদেরকে বুঝিয়েছি। আর আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে সেটি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই কমেন্ট, শেয়ার, লাইক এগুলো যত করবেন বা আমাকে যত সাপোর্ট করবেন, তত আমার আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে সাহায্য হবে বা সহযোগিতা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।